আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অংশ নিতে যাচ্ছ, তোমরা জানো যে তোমাদের ডিসিউ স্পেশাল আমরা মডেল টেস্ট নিয়েছিলাম, যেখানে একদম ডিসিউতে যেভাবে প্রশ্ন এসেছে বিগত 3 বছরের যদি প্রশ্নের প্যাটার্ন আমরা দেখি, একদম সেই টাইপেরই কিন্তু আমরা প্রশ্ন নিয়ে তোমাদের পরীক্ষা নিয়েছিলাম। আজকের মূলত সেই পরীক্ষারই সলভ ক্লাস। আমরা দেখব যে আসলে প্রশ্নগুলো কোন টপিক থেকে বারবার আসতে দেখা যায় বিগত বছরগুলোতে, এবং ঠিক কোন ধরনের প্রশ্ন আসে সেগুলো আজকে আমরা ক্লাসে সমাধান করব। তো আশা করি আজকের ক্লাসটা দেখলে তোমার জিসিউতে যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের খুব সুন্দর একটা রিভিশন হয়ে যাবে। তো একটু দেখি যে আসলে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। বহুদিন পরে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে আসলে। তো আমরা টোটাল দুইটা মডেল টেস্ট হয়েছিল আমাদের, আমরা দুই সেটের প্রশ্নই সমাধান করব। তো প্রশ্ন সমাধানে যাওয়ার আগে একদম শেষ সময়, যেহেতু আসলে আমাদের পরীক্ষা চলে আসছে, অনেকেই আসলে বারবার জিজ্ঞাসা করো যে শেষ সময় আসলে ডিসির জন্য তোমরা কি পড়বা। দেখো, এখন নতুন করে তো টপিক পড়ার মতো আসলে সময় নেই, কিন্তু শেষ সময় এসেও যদি তুমি চাও যে এমসিকিউতে আসলে ভালো করবা, দেখা যায় যে ডিসিউতে বিগত বছরের প্রশ্ন হুবহু রিপিট হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে এই টাইপের প্রশ্ন, ঘুরায় ফিরে ওই একই জিনিসই বারবার আসে। এখানে নতুন কোনো প্রশ্ন আসলে বিগত বছরের প্রশ্ন দেখা যায় নাই। দেখা যায় যে কম বেশি অন্যান্য বিশ্ববিদ্যালয় বা বিসিএস পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন হুবহু নেওয়া হচ্ছে। তো তোমাকে এখন শেষ বেলা কি করতে হবে, তোমাকে প্রচুর পরিমাণে বিগত বছরের এমসিকিউ জাস্ট মুখস্থ করে যাইতে হবে। তুমি যতটুকু সম্ভব বোঝার বুঝলা, আর না বুঝলে তোমাকে মুখস্থ করতে হবে। কোন টপিকগুলোকে বা কোন টপিকের এমসিকিউ গুলো শেষ টাইমে তোমাকে পড়তে হবে এইটাই প্রথমে বলবো, তারপরে আমরা সমাধানে যাব। অর্থাৎ আজকের ক্লাসের পরে তুমি কোন বিষয়গুলো আরো ভালো করে দেখবা সেটা নিয়ে আমরা একটু প্রথম বলবো। যদি আমরা বিগত বছরগুলো দেখি, তাহলে ধ্বনীয় বর্ণ থেকে মোটামুটি প্রশ্ন আসতে দেখা গেছে, যে ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন আসছে। এরপরে যদি যাই একদম সিরিয়ালি, তোমার এইচএসসির যে সিলেবাস, ডিসিউ ভর্তি পরীক্ষা একই টাইপেরই প্রশ্ন আসে। কেমন? যেমন তোমার যে উচ্চারণ তুমি পড়ো, উচ্চারণ থেকে প্রশ্ন আসে। তুমি যে বানান পড়তেছ, বানান থেকেও বিগত বছরে প্রশ্ন এসেছে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে প্রশ্ন এসেছে। তুমি যে সমাস পড়েছো, সমাস থেকে প্রশ্ন এসেছে। তুমি যে উপসর্গ পড়ো, উপসর্গ থেকে প্রশ্ন এসেছে। অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। এর পাশাপাশি বিরোচন যে অংশগুলো, বিরোচনের পারিভাষিক থেকে বিগত বছরগুলোতে প্রতিবারই আমরা দেখি যে পারিভাষিক থেকে প্রশ্ন আসে। পারিভাষিক থেকে প্রশ্ন আসে, অনুবাদ থেকে প্রশ্ন আসে, এই দুইটা টপিক থেকে প্রশ্ন বেশি আসে। এর পাশাপাশি অন্য যে মানে মেমোরাইজিং পার্ট আছে সেগুলো তো পড়বাই, বাট ব্যাকরণ অংশে তোমার এই জিনিসগুলোর এমসিকিউ, বিগত বছরের এমসিকিউ তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। কেননা বিগত বছরে আসলে এই টপিকগুলো থেকেই প্রশ্ন বারবার আসতে দেখা গেছে। এখন তোমার কি কাজ আছে ক্লাসের পর, অবশ্যই এই টপিকের এমসিকিউ গুলা তোমাকে রিভিশন দিতে হবে। এখন আমরা ডিরেক্ট সমাধানে চলে যাব, অর্থাৎ আমাদের পরীক্ষার প্রশ্ন কেমন ছিল আমরা সেই সমাধানে চলে যাব। আমাদের প্রতিটা প্রশ্নই কিন্তু তোমার যে টপিক থেকে প্রশ্ন আসলে বিগত বছরগুলোতে এসেছে সেই টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। কোনো উদ্ভট প্রশ্ন আসলে কিন্তু ছিল না, প্রত্যেকটা প্রশ্নই বিগত বছরের টপিক। এখন প্রথম প্রশ্ন দেখো, আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে জীবন স্রোত কোন ধরনের কর্মধারায় সমাসের উদাহরণ। এই প্রশ্ন কম বেশি অনেকবারই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা বারবার এসেছে, তোমরা পারো। তোমাদের রিসেন্টও কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আসলে সমাসের প্রত্যেকটা ভাগ ধরে ধরে আলোচনা করা হয়েছিল, সাধারণ কর্মধারায় থেকে শুরু করে উপমান, উপমিত, রূপক কর্মধারায় প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। তোমাদের সেটা স্লাইডও দেওয়া হয়েছিল, খুব সুন্দরভাবে কিন্তু সেখানে উদাহরণটা দেওয়া ছিল। তো জীবন স্রোত এটা কোন কর্মধারায় সমাস? এটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে আমার হচ্ছে দুইটা পদই কি বিশেষ্য পদ হয়। দুইটা পদই কি পদ হয়? দুইটা পদই কি হয়? বিশেষ্য পদ হয়। দুইটা পদই কি পদ হয়? বিশেষ্য পদ হয়। এখানে কি কল্পনা করা হয়? অভেদ কল্পনা করা হয়। এখানে প্রথম পদ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ ধরাছোঁয়া স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। যদিও কিছু কিছু ক্ষেত্রে ধরাছোঁয়া স্পর্শ সম্ভব, যেমন রিসেন্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, যেমন দেহ ঘড়ি, দেহ পিঞ্জর, এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে প্রথম টপিকটা যদি আমরা দেখি, সমাস। এখন সমাসের কোন সমাস? কর্মধারায় সমাস থেকে বিগত বছরগুলোতে
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং ডিসিইউ ভর্তি পরীক্ষা প্রশ্ন এসেছে। সমাস থেকে যদি প্রশ্ন আসে, কি কি ধরনের প্রশ্ন আসা সম্ভব? প্রথম এক ধরনের প্রশ্ন ডিসিইউ ভর্তি পরীক্ষায় এসেছে, যেমন কোন সমাসের কোন পদ প্রধান? কোন পদ প্রধান? অর্থাৎ একটা সমাস দিবে, দিয়ে বলবে যে এই সমাসে আসলে কোন পদ প্রধান। এখন এটা তোমাদের কাজ, যে তোমরা এখন উত্তর করবা, এক এক করে আমি লিখতেছি, তোমরা উত্তর করো কমেন্টে। বলো, দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? এই প্রশ্ন তোমার কাছে সহজ মনে হইতে পারে, তুমি যদি ডিসিইউ এর প্রশ্ন বিশ্লেষণ করো বা দেখো, এই সহজ প্রশ্নগুলাই আসে। তোমার শেষ সময় এসে কঠিন কিছু জানার দরকার নেই, সহজ জিনিসগুলো তুমি একটু রিভিশন দাও, দেখবে এইগুলোই বারবার আসতেছে। দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান জানাবা, কমেন্টে অবশ্যই বলবা। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? আর কর্মধারায়, তো সবগুলো লিখবো না, এই তিনটা একটু কমেন্টে জানাও যে কোন সমাসে কোন পদ প্রধান। কামরুন নাহার উত্তর দিয়েছো সি, অলরেডি উত্তর তুমি দিয়েছো। যদি আমরা উত্তরের, ওকে, কোন সমাসে কোন পদ প্রধান বলতে হবে। কোন সমাসে কোন পদ প্রধান? এই তো, গুড। লামিয়া বলেছে পরপদ। দেখো, দ্বন্দ্ব সমাসে এখানে আমরা কি জানি, আমাদের এখানে কি উভয় পদ প্রধান। আর দ্বিগু সমাসে আমাদের কি পরপদ প্রধান। কর্মধারয় সমাসেরও কি আমাদের পরপদ প্রধান। আমরা যখন তৎপুরুষ সমাস দেখবো সেখানেও কি পরপদ প্রধান। আমরা যখন অব্যয়ীভাব সমাস দেখবো সেখানে কি আমাদের পূর্বপদ প্রধান। আমরা যখন বহুব্রীহি সমাস দেখবো সেখানে আসলে কোনো পদই প্রধান না, তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পায়। এই টাইপের প্রশ্ন এসেছে, এই জিনিসগুলো একবার রিভিশন দিয়ে যাও। আর কর্মধারয় সমাস থেকে দেখা যায় বিগত 3 বছর এই প্রশ্ন এসেছে। এখন কর্মধারয় সমাসের গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা একবার দেখব। প্রথম যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে, মাত্র তো লিখে দিলাম যে কোন সমাসে কোন পদ প্রধান। দেন কর্মধারয় সমাসে আমরা জানি যে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন কর্মধারয় সমাসের বিপরীত সমাস কোনটা, এই টাইপের প্রশ্ন আসে। এখন কর্মধারয় সমাসে আমরা দেখলাম যে পরপদ প্রধান পায়, তাহলে এর বিপরীত সমাস কোনটা হবে, যে সমাসে আসলে পূর্বপদ প্রধান। পূর্বপদ প্রধান কোন সমাসে? অব্যয়ীভাব। তাহলে এর বিপরীত সমাস কোনটা? অব্যয়ীভাব সমাস। আর এখানে সাধারণ কর্মধারায় বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, এই স্লাইডটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা সাধারণ কর্মধারার উদাহরণগুলো অবশ্যই পড়বা। এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলোই বিগত বছরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা উদাহরণগুলো তুলে দেওয়া আছে। শেষ সময় জাস্ট তুমি একটু রিভিশন দিবা, এই জিনিসগুলো তুমি রিভিশন দিবা, এটাই হচ্ছে তোমার কাজ। শেষ সময় এসে তোমার এই জিনিসটা রিভিশন দিতে হবে। এখন আমরা যেটা দেখব, উপমান আর উপমেয়। উপমেয় আর উপমান, এই দুইটা জিনিস থেকেও প্রশ্ন এসেছে, জাস্ট এই সংজ্ঞা থেকে। এই সংজ্ঞা থেকেও ডিসিইউতে প্রশ্ন এসেছে। একটু মনে রাখবা যে যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমান। আর যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয়। এই উপমান কাকে বলে, এটা কিন্তু এমসিকিউতে এসেছে। গত বছরের প্রশ্ন দেখলে তুমি দেখবা এটা কিন্তু প্রশ্ন এসেছে, তাতে এটা তোমাকে জানতে হবে। এরপর প্রশ্ন আসার মতো আরো একটা বিষয়, সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, বারবারই প্রশ্ন আসে। এর আগের দিনও মনে হয় 2 দিন আগেও আমাদেরকে ক্লাস আপলোড দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে উপমিতর ক্ষেত্রে আমরা কি দেখব, যে এখানে তুলনাটা কি হবে? অবাস্তব তুলনা হবে। এর পাশাপাশি এখানে আরো একটা জিনিস আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, যে এখানে আমাদের পূর্বপদ ও পরপদের সম্পর্ক তো মিথ্যা হচ্ছে, পাশাপাশি দুইটাই কি হবে আমাদের? বিশেষ্য হবে। পূর্বপদ পরপদ দুইটাই কি বিশেষ্য হবে। আর উপমানের ক্ষেত্রে কি হবে? উপমানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে তুলনাটা কেমন তুলনা হবে? সত্য তুলনা, অর্থাৎ বাস্তবিকভাবে সেটা সম্ভবপর। আর উপমিতর ক্ষেত্রে তো আমরা দেখবো অসম্ভব। আর এখানে পূর্বপদ বিশেষ্য আর পরপদ কি বিশেষণ, রূপক নিয়ে তো কথা বললাম। এরপরে উপমান উপমিত রূপক থেকে যতগুলা উদাহরণ আসছে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, প্রত্যেকটা উদাহরণ এখানে দেওয়া আছে। প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে জাস্ট একবার একটু চোখ বুলিয়ে যাও। এই জিনিসগুলো কিন্তু রিসেন্ট ক্লাসেও ব্যাখ্যা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা। তুষার শুভ্র, এটা কেন উপমান? কারণ তুষার কি, তুষার তো সাদা, শুভ্র অর্থ কি সাদা, অর্থাৎ এটা বাস্তবিকভাবে সম্ভবপর বা সত্য একটা তুলনা। তো সত্য তুলনা হইলে কি হয়? উপমান কর্মধারয় সমাস হয়। আবার এখানে এই যে দেখো, পুরুষ সিংহ, পুরুষ কখনো সিংহ হইতে পারে? এটা সম্ভব। কখনো শক্তিমত্তার দিক থেকে যদি চিন্তা করো, এটা সম্ভবপর? এটা সম্ভবপর না। এটা কি? উপমিত কর্মধারয় সমাস। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সবগুলো উদাহরণ তোমরা একটু দেখবা, জাস্ট একবার একটু রিভিশন দিবা। মধ্যপাদলোপী কর্মধারয়ের উদাহরণ দেওয়া আছে, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, সবগুলো উদাহরণ দেওয়া আছে। তোমরা জাস্ট, তোমাদের কাজ হচ্ছে একটু পড়ে যাওয়া। প্রিয়াঙ্গদা শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস, উপপদ তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, উপমিত কর্মধারয়। দেখি উত্তর করো, দেখি একটু উত্তর করো, কে কি উত্তর করতেছ। জিহাদ বলেছো জিকে সাম্প্রতিক ক্লাস কবে হবে? জিকে সাম্প্রতিক ক্লাস মানে জিকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হয়েছে, এটার উত্তর করো। 2 নম্বরের উত্তর কি হবে? 2 নম্বরের উত্তর কি হবে?
একজন বলছেন যে আপনি তো বাংলা সলভ দিচ্ছেন, জিকে আর ইংরেজি সলভ কে দিবে ভাই? তোমাদেরকে, তোমরা যারা আসলে আছো, তোমাদের কিন্তু বারবার বলা হয়েছে যে সলভ ক্লাস হবে। যেহেতু হবে বলা হয়েছে, সেহেতু ক্লাস তো হবে, আজ হোক কাল হোক ক্লাস তো হবে, প্রত্যেকটা বিষয়ের সলভ যাবে। বারবার তো একই প্রশ্ন করার কিছু নাই যে সলভ ক্লাস কবে হবে। সলভ ক্লাস হবে কালকে, ইনশাল্লাহ হবে, কালকে হবে, পরশু হবে। আচ্ছা, প্রিয়াঙ্গদা, এটা আমাদের কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসের যে উদাহরণগুলো আমাদেরকে একটু দেখতে হবে, সবগুলো উদাহরণ এক জায়গায় করে দেওয়া আছে, যেগুলো বিগত বছরে এসেছে। জাস্ট উদাহরণগুলো আমরা একটু দেখে যাব পরীক্ষার আগে। পরীক্ষার আগে আমাদের কাজ হচ্ছে এই উদাহরণগুলো জাস্ট একবার একটু দেখে যায়। এর মধ্যে এই যে জাদুকর উদাহরণটা খুব বেশিবার এসেছে, বারবার আসতে দেখা যায়। প্রিয়ঙ্গদা রিসেন্ট পরীক্ষায় এসেছে, পকেট মারও আসে, টুকটাক পরীক্ষায় আসছে, বাজিকর আসছে পরীক্ষায়, প্রভাকর, এগুলো আসে, আর পঙ্কজ তো সবসময় আসতে দেখা যায়। এই উদাহরণগুলো একটু দেখতে হবে। পরবর্তী দেখো, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? বাক্যর প্রশ্ন তোমার কাছে সহজ মনে হইতে পারে, কিন্তু বাক্য থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসছে। ডিসিউতে যে কয়বারই পরীক্ষার তুমি প্রশ্ন দেখবা বিগত বছর যদি তুমি দেখো, তাহলে প্রতিবারই আসলে প্রশ্ন আসছে, প্রতিবারই দেখা যায় কি বাক্য থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ সহজ বিষয়, কিন্তু ডিসিউতে সহজ বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। এখন তোমার কাজ হচ্ছে, তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই দেখে যাওয়া। এই জিনিসগুলো কি? অবশ্যই দেখে যাওয়া। তিনের উত্তর করো তোমরা। তিনের আসলে উত্তর কি হবে? তিনের উত্তর কি হবে? জটিল, জটিল, গুড। এই তো দেখো, যেই তার দর্শন পেলাম সেই কি আমরা প্রস্থান করলাম, এটা কোন বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। মানে এখন সহজ মনে হচ্ছে যে এত সহজ কি পরীক্ষায় আসবে, কিন্তু ডিসিউতে কিন্তু এই জিনিসটাই আসে। ডিসিউতে এই জিনিসটাই আসে। এখন সরল বাক্যের যে উদাহরণগুলো বারবার, বা জটিল বাক্যের বা যৌগিক বাক্যের যে উদাহরণগুলো বারবার এসেছে, এই উদাহরণগুলো তোমাকে একবার একটু দেখে যেতে হবে। তাহলে দেখবা যে পরীক্ষায় তুমি হুবহু যে উদাহরণ পড়েছো সেই উদাহরণই আসলে তোমার চোখে আসতেছে আর কি পরীক্ষার ক্ষেত্রে। তাও জটিল বাক্যের কিছু কথা না বললেই নয়, যেমন আমরা একটু মনে রাখবো, এটা রিসেন্টের যে বই আছে, নবম দশম শ্রেণীর বই, সেই বইয়ের সংজ্ঞা যেভাবে দেওয়া আছে দেখো, যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যারা, তারা, যা, তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম, এবং যদি, তবে, যদিও, তবুও, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তখন তাকে জটিল বাক্য বলে। এই যে উদাহরণগুলো দেওয়া আছে দেখো, যে ছেলেটি এসেছিল, সে আমার ভাই, যে, সে, যদিও, তবে, যখন, তখন, অর্থাৎ এই জিনিসগুলো যদি তুমি খেয়াল করো, জাস্ট এই সাপেক্ষ সর্বনামগুলো যদি একটু খেয়াল রাখতে পারো, তাহলে দেখবা যে তুমি পরীক্ষায় খুব সহজে উত্তর করতে পারতেছো। খুব সহজেই কি করতে পারতেছো? খুব সহজেই কিন্তু উত্তর করতে পারবা। তুমি তুমি যদি এই উদাহরণগুলো একটু মাথায় রাখতে পারো, তাহলে দেখবা যে তুমি খুব সহজেই এগুলো উত্তর করতে পারবা। এখন আমি এখানে যে উদাহরণগুলো দিয়েছি, আসলে আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেওয়া, এবং আমি তো অবশ্যই পিডিএফ দিয়ে দিব, তোমরা অবশ্যই রিভিশন করবে। এটা রিভিশন ক্লাস, কোন জিনিসগুলো রিভিশন করবা সেটাই বোঝানোই হচ্ছে মেইন উদ্দেশ্য। আমি প্রচুর উদাহরণ এখানে দিয়ে রেখেছি, যেগুলো আসলে বিগত বছরগুলোতে বারবার এসেছে, বারবার জটিল বাক্য থেকে এসেছে, সেই উদাহরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমার কাজ অবশ্যই এই উদাহরণগুলো কি করা, অবশ্যই এই উদাহরণগুলো দেখা, অবশ্যই এই উদাহরণগুলো দেখাই। যে এখানে দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। একজন বলছে যে কিছু কনফিউজিং সরল বাক্য দেখান। আচ্ছা, এটা আমি পোস্ট দিয়ে দিব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাও, পরবর্তী প্রশ্নে যাও, পরবর্তী প্রশ্ন। মধ্যাহ্নের ভুল ব্যবহার হয়েছে কোনটাতে? মধ্যাহ্নের ভুল ব্যবহার হয়েছে কোনটাতে? অর্থাৎ স্বাভাবিকভাবে এই টাইপের প্রশ্ন যদি আসে, দেখবা এই টাইপের প্রশ্ন যদি থাকে যে মধ্যাহ্নের ভুল ব্যবহার হয়েছে কই, এই সেই, তাহলে খুব ভালোভাবে মনে রাখবা যে এখানে দেখবা যে কোনটাতে বানান ভুল আছে। কোনটাতে কি আছে? বানান ভুল আছে। কি আছে? বানান ভুল। নর্মালি যেটাতে বানান ভুল থাকবে সেটাই উত্তর। কি? যেটাতে বানান ভুল থাকবে সেটা উত্তর। এর পাশাপাশি নিয়ম তো আছে, কিন্তু এটা হচ্ছে বেসিক জিনিস মনে রাখবে, যেটাতে বানান ভুল আছে সেটাই উত্তর। দর্শন বানান এখানে ঠিক আছে, মধ্যাহ্ন সার পরে কি মধ্যাহ্ন হয়, এটা ঠিক আছে। র, রেফ, মধ্যাহ্ন এগুলোর পরে কি পবর্গীয় বর্ণ থাকলে কি হয়? মধ্যাহ্ন হয়, এটাও ঠিক আছে।
ঘন্টা তৎসম শব্দের সাথে, মানে তৎসম যে শব্দগুলো আছে এখানে ট বর্গীয় যে ধ্বনি আছে ট ঠ এগুলোর সাথে যখন আমার কোনো ন বসবে সেই ন কি হবে? মূর্ধন্য হবে। এটাও ঠিক আছে, বাট এটা কিন্তু ঠিক নাই। ক্রন্দন এটা কিন্তু ঠিক নাই। এটাতে কি হবে? বানানে কি হবে? দন্তন্য হবে। বানানে কি হবে? দন্তন্য হবে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। তার আগে আমরা এখানে নত্যবিধানের নিয়মগুলো একবার রেখেছি, এই জিনিসগুলো একবার দেখে যাইতে হবে, কারণ নত্যবিধানের নিয়ম থেকেও কিন্তু গতবার প্রশ্ন এসেছে। নিয়মগুলা অবশ্যই দেখে যাইতে হবে তোমাদেরকে। পরবর্তী দেখো, নির্ভুল শব্দগুচ্ছ, অর্থাৎ যখন অনেকগুলো বানান থাকবে, অনেকগুলো বানান যখন আসবে, অনেকগুলো বানান আসলে দেখবা যে প্রত্যেকটা বানান ধরে ধরে সমাধান করা টাফ। এখন তুমি কি করবা? তুমি হচ্ছে দেখবা যে অপশনে একটা বানান ভুল হইলে কি অপশন আগে থেকেই বাদ। একটা বানান ভুল হইলে কি অপশন আগে থেকেই বাদ। অপশন যদি একটা ভুল দেখো তার মানে কি ওইটা আগে থেকেই বাদ দিয়ে দিবা। দেখি উত্তর করো। জি, এই তো 4-এর ঘ অনেকে উত্তর করেছো। 4-এর ঘ। ওকে, ঠিক আছে। 5-এর উত্তর কি হবে দেখো। দরকারি, সরকারি, নির্ভয়, মন্ত্রিসভা, একাকিত্ব, নিরীক্ষা, জাতি, জাতীয় জ্যান্ত, নিরীক্ষণ, প্রতীচি, দধিচি। উত্তর করো। হুম, গুড। এই তো 5-এর ঘ, এই তো গুড। হুম, এই তো সুন্দর। যে একজন উত্তর করেছে, একজন মানে অনেকজনই উত্তর করেছে আসলে খ। তো খয়ের ক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে একাকিত্ব বানান তো ভুল, একাকিত্ব বানান তো ভুল। একটা বানান ভুল হইলে তো সেটা আর নেওয়ার কোনো সুযোগ নাই। সরকারি বানান এখানে ভুল, একটা বানান ভুল হইলে তো আর আসলে ওই অপশন দেখার কোনো সুযোগই নাই। এখানে যদি আমরা দেখি জাতীয় বানান ভুল, জাতীয় বানান কি ভুল আছে। এখানে সবগুলো ঠিক আছে, নিরীক্ষণ ঠিক আছে, প্রতিচি ঠিক আছে, দধিচি ঠিক আছে। একজন বলছে যে এসব কিছুতে প্রশ্ন ব্যাংক থেকে নেওয়া মনে হয়। সবগুলো বানানই বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকেই নেওয়া। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ আমরা কিছু বানান এখানে রেখেছি। এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা যারা জিসিইউতে পরীক্ষা দিচ্ছ এই বানানগুলো তোমাকে একবার হইলেও দেখে যাইতে হবে। এই বানানগুলো কি করতে হবে? এই বানানগুলো তোমাকে একবার হইলেও দেখে যাইতে হবে, কেননা এই বানানগুলো থেকে বারবার প্রশ্ন আসে। এখানে যে বানানগুলো আছে প্রত্যেকটা বানান থেকেই বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে বিভিন্ন সময়। অর্থাৎ এই লিস্টের যে বানান দেখো, বিশেষ করে এই যে মুহুর্মুহু বানানটা অনেকবার পরীক্ষায় এসেছে, অদ্যাপি বানানটা পরীক্ষায় এসেছে, আকাঙ্ক্ষা তো সবসময় পরীক্ষায় আসে, খুবই সহজ বানান কিন্তু আসে। এর পাশাপাশি আরো কয়েকটা বানান এখানে আছে, যেমন নিশিথিনী বানানটা পরীক্ষায় আসতে দেখা যায়, পিপিলিকা বানান পরীক্ষায় আসে। এগুলো বারবার পরীক্ষায় আসা বানান, অর্থাৎ স্লাইড যখন দেওয়া হবে তোমাদের পিডিএফটা, এই বানানগুলো তোমরা অবশ্যই দেখবা, কেননা বানান থেকে কিছু ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, সেহেতু তোমাকে এই বানানগুলো অবশ্যই দেখতে হবে। সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড তো ঠিকই আছে মনে হচ্ছে, পরীক্ষা আসা বানান অর্থাৎ স্লাইড যখন দেওয়া হবে সাউন্ড তো ঠিকই আছে। ওকে, পরবর্তী প্রশ্নে যাব আমরা। নিচের কোনটি সঠিক? এটাও আসলে কি থেকে নেওয়া হয়েছে? এটাও আসলে বানান থেকে নেওয়া হয়েছে। কোনটা সঠিক হবে বলো? বানান থেকে প্রশ্ন আসবে, বেশ কিছু প্রশ্ন আসবে। গতবারের প্রশ্ন আমরা দেখেছি যে 3টার মতো প্রশ্ন ছিলই শুধু বানান থেকে। এখন বানান থেকে প্রশ্ন আসবে, তোমাকে বলতে হবে যে এখানে আসলে কোন বানানটা সঠিক আছে। কর্নেল নাকি পোশাক নাকি অগ্নিসাৎ নাকি ফার্নিচার, কোন বানানটা সঠিক আছে? উত্তর করো। শেষ সময় এসে এসব প্রশ্ন পারতে হবে, শেষ সময়ে এসে এসব প্রশ্ন পারতে হবে। ইমন বলতেছে সাউন্ড প্রবলেম, সাউন্ড তো ঠিকই আছে ইমন, সাউন্ড তো প্রবলেম দেখতেছি না। সাউন্ড তো ঠিকই আছে মনে হচ্ছে। এই 6-এর উত্তর কি হবে বলো? এই তো জান্নাতুল মাওয়া উত্তর করেছে ফার্নিচার। গুড। এই তো দেখো, এই যে এখানে একজন মানে অনেকেই সি, অনেকেই মানে অপশন পুরোটা না পড়ে সি সেই অনেকেই উত্তর করতেছো। বাট দেখো এখানে কিন্তু মধ্যাহ্নস আছে, এটা সাত প্রত্যয়ান্ত শব্দ বানানে এই যে মধ্যাংশ কিন্তু হবে না, কি হবে? দন্তস্ব হবে। কি হবে? দন্তস্ব হবে। কি হবে? দন্তস্ব। পোশাক বানান ভুল আছে, কর্নেল বানান ভুল আছে, সঠিক বানান এখানে কোনটা? আমার ফার্নিচার বানানই সঠিক। সঠিক বানান কোনটা? সঠিক বানান কোনটা? ফার্নিচার বানানই সঠিক। এখানে আমার কি হবে? দন্তন্য হবে, মধ্যাহ্ন হবে না, কি হবে? দন্তন্য হবে। কি হবে? দন্তন্য হবে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। লিরিক শব্দের প্রতিশব্দ কোনটা? পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে। পারিভাষিক শব্দ থেকে আশা করা যায় যে প্রশ্ন তুমি পাবা। পারিভাষিক শব্দ,
পারিভাষিক শব্দ থেকে বিগত বিভিন্ন বছরে এই ডিসি ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, অর্থাৎ আশা করা যায় যে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসতে পারে। একজন বলছে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা কেমন? যথেষ্ট সম্ভাবনা আছে। এখন কিভাবে রিপিট হইতে পারে? তোমাদের বিগত 4 বছরের প্রশ্ন যদি তুমি পড়ো, হুবহু প্রশ্ন রিপিট না হইলেও মোটামুটি ওই ধাঁচের প্রশ্নই, যেমন বাক্যর বিগত 3 বছরের প্রশ্নই রিপিটেড, তার 3 বছরে দেখা যায় জটিল বাক্য থেকে প্রশ্ন এসেছে, তার একই ক্যাটাগরির প্রশ্ন। তুমি যদি প্রশ্নের ব্যাখ্যাটা একটু ভালো করে পড়ো, অর্থাৎ আমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হয়েছিল, তুমি দেখেছো কিনা জানি না, একটা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস থেকেই তুমি অনেকগুলো প্রশ্ন আসলে হুবহু পরীক্ষায় পাবে, হুবহু এই জিনিসটাই পরীক্ষায় আসবে। দেখো, লিরিক শব্দের প্রতিশব্দ হচ্ছে গীতি কবিতা। এখন পারিভাষিকের জন্য আমরা অনেকগুলো পারিভাষিক শব্দ আমি পড়িয়েছি যেগুলো বিগত বছরে এসেছে, তা 10টার মতো আমি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ বেশ পারিভাষিক শব্দ, প্রায় বলা যায় 200-র মতো পারিভাষিক শব্দরও বেশি পড়ানো হয়েছে। ওই পারিভাষিক শব্দগুলো যদি একবার রিভিশন দাও, বা তোমার কাছে যে কোনো বই থাকলেই হবে যেখানে বিগত বছরের প্রশ্ন আছে, তাহলে দেখবে যে তোমার পারিভাষিক নিয়ে প্রস্তুতি হয়ে যাচ্ছে। আর এখানে বারবার আসছে খুবই ইম্পর্টেন্ট বেশ কিছু পারিভাষিক শব্দ রেখেছি, একবারে তো অনেক রাখা সম্ভব না। আর যেগুলো মনে হয়েছে যে খুব বেশি ইম্পর্টেন্ট এমন কিছু পারিভাষিক শব্দ আমরা স্লাইডে রেখেছি। স্লাইডটা দেওয়ার পরে এই পারিভাষিক শব্দগুলো ম্যাক্সিমামই তুমি পারো, তোমার কাছে নতুন একটাও শব্দ তোমার কাছে নতুন না, সবগুলোই তুমি পারো। তোমার কাজ কি এখন? তোমার কাজ হচ্ছে এইগুলা একবার একটু দেখে যাওয়া, এর পাশাপাশি বিগত বছরের যে প্রশ্ন এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ভর্তি পরীক্ষার পাশাপাশি চাকরির পরীক্ষা, এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। যে এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ দেওয়া আছে যেগুলো আসলে বারবার এসেছে। এই যে স্লাইডের যে পারিভাষিক গুলো, বিশেষ করে এই যে অর্ডিন্যান্স আর অর্ডিন্যান্স, এই যে দুইটা শব্দের যে মানে পার্থক্যগুলো একটু দেখে যাও। পরবর্তী প্রশ্ন, শুদ্ধ বাক্যটি চিহ্নিত করো, অর্থাৎ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে তুমি ড্যাম শিওর যে প্রশ্ন পাবা, এই টপিকটা হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। এটা তুমি একাডেমিকে পড়ে আসছো, একাডেমিকের টপিক অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা, বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন যদি আমরা চিন্তা করি, একদম হুবহু তোমার এইচএসসি তে যে টাইপের প্রশ্নগুলাই আসে সেই প্রশ্ন, সেই টপিকের প্রশ্নই তুমি সেখানে পাবা। এর বাইরে আসলে কঠিন কিছু নাই। তুমি জাস্ট শেষ সময় যদি এই জিনিসগুলা একটু রিভিশন দাও, তাহলে দেখবা যে সব জিনিসই তোমার কি হয়ে যাচ্ছে, হুবহু তুমি মানে প্রশ্ন পারবা আর কি। আশা করা যায় তুমি এই জিনিসগুলো রিভিশন দিলে তুমি আসলে পারবা। সাউন্ড আমার তো মনে হচ্ছে যে আসলে ওকে আছে, অনেকেই সাউন্ডের কথা বলতেছো, সাউন্ডটা আসলে ঠিকই মনে হচ্ছে। অনুবাদ বিগত বছরে, লামিয়া অনুবাদ বিগত বছরে যেগুলো এসেছে সেগুলাই দেখতে হবে। এখন নতুন করে তো আসলে দিয়ে আবার তুমি পড়বা সে সময় আসলে নাই তোমার, যেহেতু আর হাতে অল্প দিন আছে। এই জন্য কি করবা, অনুবাদ যেগুলো আসছে বিগত বছরে এগুলো দেখলেই হবে, এর বাইরে আর কিছু লাগবে না, এর বাইরে আর কিছু আপাতত দরকার নেই। আচ্ছা, 8-এর অনেকেই অনেক উত্তর দিয়েছো। বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রের শিকার। বিদ্বান ব্যক্তিগণ, প্রথমত এখানে দুইটা জিনিস ভুল আছে, একটা হচ্ছে বিদ্বান বানানে, আর একটা হচ্ছে কোথায় আমি দরিদ্র নিব না দারিদ্র নিব, এটা আমাকে বুঝতে হবে। তো প্রথমত যদি কিছু অপশন আমি আগে দিয়ে বাদ দিই যেগুলো আসলে হওয়ার কোনো রূপ সম্ভাবনা নেই, যেমন এখানে বিদ্বান বানান ভুল, এখানে বিদ্বান বানান ভুল, অর্থাৎ এই দুইটা অপশন আমি কি করব, আগে থেকে বাদ দিব। এই দুইটা যদি কেউ উত্তর বলো তাহলে আসলে তোমার হয় নাই, এই দুইটা আমরা আগেই বাদ দিব। এবার আমরা একটু দুইটা অপশনের মধ্যে বিদ্বান ব্যক্তি, আচ্ছা দরিদ্রের শিকার, দরিদ্রের শিকার, দরিদ্র তো ব্যক্তি হয়, দরিদ্রের তো শিকার না, সে কি দারিদ্রের শিকার। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমার 3 নম্বর। সঠিক উত্তর কোনটা? 3 নম্বর। এখন আমি অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস দেখাবো যেগুলো পরীক্ষায় আসার মতো, বিগত বছরগুলোতে ডিসিইউতে এই টাইপের প্রশ্ন এসেছে। যেমন দেখো, প্রথম যেটা দেখো, সে এ মামলা এ মামলা অথবা মকদ্দমায় থাকতে পারে সাক্ষী দিয়েছে। দেখো, ব্যক্তি কি? ব্যক্তি হচ্ছে সাক্ষী। ব্যক্তি কি? ব্যক্তি হচ্ছে সাক্ষী। কিন্তু ব্যক্তির যে বক্তব্য, অর্থাৎ ব্যক্তি যে বক্তব্য দেয়, এটা কখনো সাক্ষী হয় না। এটা কি হয়? এটা হচ্ছে সাক্ষ্য। দুইটা জিনিস, একটা হচ্ছে সাক্ষী আর একটা হচ্ছে সাক্ষ্য। সাক্ষী কি? সাক্ষী হচ্ছে যে ব্যক্তি ওটা দিচ্ছে সে, আর সাক্ষ্য জিনিসটা কি? ওই ব্যক্তি যে বক্তব্যটা দিচ্ছে ওইটাই হচ্ছে সাক্ষ্য। সাবধান পূর্বক চলবে, এটা শুদ্ধ রূপ হবে সাবধানে চলবে। আমি না বুদ্ধিমান মেয়ে, মেয়ে কখনো কি হবে না, মেয়ে কিন্তু বুদ্ধিমান হবে না। মেয়ে কি হবে? মেয়ে বুদ্ধিমতী হবে, বিদুষী হবে। আর ছেলের ক্ষেত্রে কি হবে? বিদ্বান আর বুদ্ধিমান। সব ছাত্ররা, সব আবার ছাত্ররা বলার দরকার নেই, আমি যে কোনো একটা বললেই হবে। ছাত্ররা উপস্থিত আছে বা সব ছাত্র উপস্থিত আছে। তিনি সপরিবারে, যে দন্তস্বর ব, এই স বলতে কি? নিজ। এই শব্দ স বলতে কি? নিজ। আর এই স কি? সাথে
সহ বা সাথে, অর্থাৎ তিনি সপরিবারে, কোন স হবে, শুধু দন্ত স হবে, অর্থাৎ কি তিনি পরিবারের সাথে অনুষ্ঠানে বা সপরিবারে, অর্থাৎ সবাই একসাথে মিলেমিশে কোথায় গেছে, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। পরবর্তীটা যাই আমরা, মাদকাসক্তি। আসক্তি বানানে কি হয়, আসক্তি বানানে কিন্তু দন্ত স, এখানে এই শক্তি, শক্তিতে তালব বসা আছে, তালব বসা কিন্তু হবে না, কি হবে, দন্ত স হবে। অশ্রু জলে, অশ্রু তো জলই, অশ্রু কি, অশ্রু তো জল, সেজন্য আলাদা করে আবার কি জল দেওয়ার দরকার নেই, কি হবে, অশ্রুতে বুক ভেসে গেল, তার সৌজন্য তাই হবে না, কি হবে, তার সৌজন্যে। গোপন কথা না, কি হবে, গোপনীয় কথা। কেবল মাত্র, কেবল আবার মাত্র দুইটা একসাথে ব্যবহার করার দরকার নেই, আমি কি বলবো, কেবল গায়ের জোরে হয় না। তোমার কথা প্রমাণ হয়নি, কি হবে, প্রমাণিত হয়নি। উপরুক্ত ভুল, কি হবে, উপরিউক্ত বা উপর্যুক্ত, এটি লজ্জাস্কর, লজ্জাস্কর হবে না, কি হবে, লজ্জাকর। সব পাখিরা নির্বাদে না, সব আবার পাখিরা বলার দরকার নাই, এক্ষেত্রে আইন লঙ্ঘন, আইন কি, আইন লঙ্ঘন, আইন লঙ্ঘিত হয়েছে। আমৃত্যু পর্যন্ত, ওই আমৃত্যু মানেই হচ্ছে কি, মৃত্যু পর্যন্ত, আমৃত্যু মানে কি, আমৃত্যু মানেই হচ্ছে মৃত্যু পর্যন্ত, তাহলে আবার এইভাবে পর্যন্ত লেখার কোনো দরকার নেই। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ, চাক্ষুষ মানে তুমি প্রত্যক্ষ করা মানে কি, চোখের সামনেই দেখা, চাক্ষুষ বলে কি আবার প্রত্যক্ষ লেখার কোনো দরকার নাই, যে কোনো একটা নিতে পারো। বাংলাদেশ একটা উন্নতশীল দেশ না, বাংলাদেশ কেমন দেশ, উন্নয়নশীল দেশ। মেয়েটি বিদ্যান, বিদ্যান হবে না, এখানে কি হবে, বিদুষী হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে উপ উপসর্গ অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে, উপ উপসর্গটি কি হয়েছে, অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গ থেকে বিগত বছরে যে টাইপের প্রশ্ন এসেছে, প্রথমত যদি আমি বলি, ডিসিইউতে কঠিন কোনো প্রশ্ন আসে নাই, কোন একটা উপসর্গ দিয়ে বলছে যে এটা কোন ভাষার উপসর্গ, কোন ভাষার উপসর্গ, এই টাইপের প্রশ্ন এসেছিল। কিন্তু আশা করা যায় যে একটু যদি প্রশ্ন ডিফিকাল্ট হয় তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, যে এই উপসর্গটি অপ্রধান অর্থে কোন বাক্যে প্রযুক্ত বা কোন শব্দে প্রযুক্ত হয়েছে। এখন তোমরা বলবা এখানে অপ্রধান কোনটা, দেখি উত্তর করো। স্ক্রিনের উপরে কি যেন আসে, স্ক্রিন তো ওকে, স্ক্রিনের উপর তো কিছু আসার কথা না, সবই তো ঠিকঠাকই মনে হচ্ছে আমার, সবই তো ঠিকই লাগতেছে। নয়ের উত্তর কেউ কেউ বি দিয়েছ, কেউ সি দিয়েছ। দেখো, আমরা যদি উপশহরের কথা বলি, উপশহর কি, উপশহর হচ্ছে নিকটে বোঝায়, নিকটে, এটা অপ্রধান কিছু বোঝাচ্ছে না। উপকূল, কুলের সমীপে বা কুলের নিকটে এক কথায়, এটাও কিছু বোঝাচ্ছে না। আমি জানি উপভাষা বলতেছি, উপভাষা মানে কি, উপভাষা তোমরা জানো যে অঞ্চল ভিত্তিক যে ভাষাগুলো বিভিন্ন জায়গায় প্রচলিত আছে, যেমন সিলেটের মানুষ এক ভাষায় কথা বলে, চট্টগ্রামের মানুষ আর এক ভাষায় কথা বলে, এইগুলাই হচ্ছে কি অঞ্চল ভিত্তিক যে ভাষা, এটা হচ্ছে উপভাষা। তাহলে উপভাষাটা কি, অবশ্যই একটা অপ্রধান ভাষা। উপভাষা কি, একটা অপ্রধান ভাষা। উপভাষা কি, অপ্রধান ভাষা, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে উপভাষা। আর উপকার, এখানে উপকার অপ্রধান অর্থে বা কোনো কিছু অর্থে আসলে বোঝায় নাই। পরবর্তী প্রশ্ন বলো। তার আগে একবার একটু এক স্লাইডে দিয়ে রেখেছি, অবশ্যই পড়বা। গতবারও প্রশ্ন এসেছে যে কোনটি তৎসম উপসর্গ, উপসর্গগুলো অবশ্যই দেখতে হবে। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন এসেছে, তোমরা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস যারা দেখেছো তারা প্রশ্নগুলো খুব রিলেট করতে পারবা। যে প্রশ্ন এসেছিল যে বাংলা উপসর্গ কতটি, এত সহজ প্রশ্ন কিন্তু হয়েছে বিগত সময়ে। অর্থাৎ তুমি সহজ জিনিসগুলো কোনোভাবে তোমার ইগনোর করা যাবে না। তুমি আগে পরীক্ষার কথা বাদ দিবা, আগে যে পরীক্ষা দিয়েছো যা হয়েছে হয়েছে বাদ, ওই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু এটা না, একই না মোটামুটি। এখানে প্রশ্ন সহজ, তুলনামূলক বেশ সহজ এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন বলা যায়। ফার্সি উপসর্গটা অবশ্যই দেখবা, ফার্সি উপসর্গ থেকে প্রশ্ন হতে পারে, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, উর্দু হিন্দি উপসর্গ। উপসর্গের এই স্লাইডটা অবশ্যই পড়বা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বিগত বছরের প্রশ্ন এসেছে সেহেতু এটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরো কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কোন অর্থে প্রযুক্ত হয়, কোন অর্থে মানে কোন অর্থে উপসর্গটা প্রযুক্ত হয়েছে, যেটা মাত্র আমরা দেখালাম। যেমন সম্যক অর্থে কোন কোন শব্দগুলো উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়, খ্যাতি অর্থে, আধিক্য অর্থে, বিপরীত অর্থে, নিকৃষ্ট অর্থে, বিকৃত অর্থে। এই স্লাইডটা জাস্ট একবার একটু রিডিং করবে, এখানে জাস্ট অল্প কয়েকটা দেওয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, উপসর্গের প্রকারভেদের বিষয়গুলো একটু ভালো করে মনে রাখা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্ন উত্তর করো। যুক্তবর্ণ, খুবই সহজ। এই শব্দটাকে বিশ্লেষণ করলে বা বিশ্লেষিত রূপ কোনটা, দেখি উত্তর করো।
এই শব্দের বিশ্লেষিত রূপ কোনটা? যুক্তবর্ণ থেকে প্রশ্ন হতে পারে। এটা খুবই সহজ। এটা কি যুক্তবর্ণ? এটা কি হ যোগ ম। এটা কি? এটা হচ্ছে হ যোগ ম। ম যোগ হ হবে না, ম যোগ হ হবে না, হ যোগ ম। ওকে, ম যোগ হ যদি কেউ লিখো ভুল হচ্ছে, এটা হবে হচ্ছে হ যোগ ম। এখন যুক্তবর্ণের ক্ষেত্রে এই যুক্তবর্ণ অস্বচ্ছ যে কয়েকটা যুক্তবর্ণ আছে, এই যুক্তবর্ণগুলো একবার একটু মাথায় রাখতে হবে। এগুলো থেকে যদি বাই এনি চান্স প্রশ্ন হতে পারে, তো হইলে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে এটা, এটা হচ্ছে হ নয়, এটা দরকার, মধ্যাহ্ন মধ্যাহ্ন এটা দরকার। এইগুলো একটু একটু দেখবা তোমরা। ওকে, এগুলা একটু দেখবা। অল্প প্রাণ অঘোষ ধ্বনি কোনটা? অল্প প্রাণ অঘোষ, এটা অনেকবার দেখাইছি, অনেকবার পড়াইছি, বারবার, মানে বিভিন্ন পরীক্ষার আগেই বারবার কি পড়ানো হয়, বারবার একই জিনিস পড়ানো হয়। কারণ কি? এটা বারবারই আসে, বারবারই আসে, বারবারই আসে, এজন্য কি বারবারই পড়ানো হয়। বারবারই আসে, বারবারই কিন্তু পড়ানো হয়েছে। এই যে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, আর কি নাসিক্য। এখন আমার প্রথমত বলছে অল্প প্রাণ, আমি তার মানে কিছু অপশন আগে থেকে বাদ দিতে পারবো। এই যে প ফ এর কথা যদি আমি চিন্তা করি, এই যে প ফ, ফ কি মহাপ্রাণ, প আগেই বাদ, আর কিছু লিখলাম না, তোমাদের এগুলো অনেকবার পড়ানো হয়েছে। ক খ, ক খ কি মহাপ্রাণ, আগেই বাদ। এই যে ট ঠ ড ঢ, এটা কি মহাপ্রাণ, এটা কি আগেই বাদ। উত্তর কোনটা হচ্ছে? উত্তর কোনটা হচ্ছে আমার? প। উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে পাই। অনেকে 11-র উত্তর দিয়েছে, এই যে স্লাইডে সুন্দর করে দেওয়া আছে, এই স্লাইডটাও আমি অনেকবার দেখিয়েছি। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অঘোষ ঘোষ, এটা কতবার যে পড়াইছি আমি, কতবার পড়াইছি, প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে পড়াইছি, এমনি রিভিশন, মানে এমনি যখন যে কোনো র্যান্ডম ক্লাস, মানে ক্লাস হইলেই এই জিনিসটা পড়ানো হয়েছে, বারবার একই জিনিস পড়ানো হয়েছে। কিন্তু সমস্যা কোনটা? তোমরা শেষ সময় এসে আসলে রিভিশন দাও না, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে তুমি সঠিক উত্তর কোনটা এটা তুমি মনে করতে পারতেছো না। সহজ জিনিস জানো তুমি, কিন্তু এই যে তোমরা অনেকে খুব বেশি পাকামো করো আর কি। পাকামো বিষয়টা হচ্ছে তুমি জানো যে, মানে তুমি ভাবো যে এত সহজ জিনিস কি আসবে, তো আমি পারি, এত সহজ তো আসবে না। কিন্তু পরীক্ষায় সহজ জিনিসই আসবে, তুমি রিভিশনের অভাবে ভুল করবা। পরেরটা দেখো, তার মধ্যে ধ্বনি বর্ণ থেকে যদি প্রশ্ন আসে, পার্শ্বিক ব্যঞ্জন কোনগুলা? এই যে ল। কম্পিত ব্যঞ্জন কোনগুলা? এগুলো লাগবে র। তাড়িত ব্যঞ্জন, এগুলো একটু দরকার, এগুলো একবার একটু দেখা দরকার। দন্ত ব্যঞ্জন আর দন্ত মূলীয় ব্যঞ্জন, একটা হচ্ছে দন্ত আর একটা হচ্ছে দন্ত মূলীয়। ওকে, এই দুইটা একবার দেখবা। তালব্য ব্যঞ্জন থেকেও প্রশ্ন হয়েছে, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয়, নাসিক্য ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন। কোন জিনিসগুলো বেশি বেশি করে পড়বা সেগুলো কিন্তু মার্ক করে দিচ্ছি। এই জিনিসগুলো একটু বেশি করে শেষ সময় এসে রিভিশন দাও। বলো, এটা বলো। তিনি বলতে লাগলেন, এখানে বলতে লাগলেন কোন ক্রিয়ার উদাহরণ? এটা কোন ক্রিয়ার উদাহরণ বলো? শাহনেওয়াজ জিজ্ঞাসা করেছে এই ক্লাসের পিডিএফ দেওয়া হবে? পিডিএফ ইনশাল্লাহ দেওয়া হবে, পিডিএফ তো দেওয়া হবেই, পিডিএফ তোমরা ক্লাসে আসলে পাবা, পিডিএফ ইনশাল্লাহ দেওয়া হবে। বলো, এটা বলো। একদম হুবহু বইয়ের উদাহরণ, একদম হুবহু বইয়ের উদাহরণ। দেখো, তিনি বলতে লাগলেন, এখানে এই যে বলতে লাগলেন, এটা কোন ক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে আমার কি যৌগিক ক্রিয়ার উদাহরণ। কোন ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া। ক্রিয়ার প্রকারভেদগুলো থেকে প্রশ্ন আসা, মানে আশা করা যায় যে প্রশ্ন আসতে পারে এই টাইপের। একবার একটু দেখি, যেমন দ্বিকর্ম ক্রিয়া থেকে প্রশ্ন হয় নাই যদিও, তাও আমরা একটু দেখবো। এই ক্রিয়ার কি থাকে? দুইটা কর্মপদ থাকে, যার মধ্যে একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে কি ব্যক্তিবাচক। তো বস্তুবাচক যেটা, সেটাকে বলা হয় মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তি সেটাকে কি বলা হয়? গৌণ কর্ম। সমধাতু মানে সম, মানে একই ধাতু দিয়ে গঠিত হয়। উদাহরণগুলো একবার দেখবা, যেমন এমন সুখের মরণ কে মরতে পারে, বেশ এক ঘুম ঘুমিয়েছি, মায়া কান্না কেঁদো না। প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক, মানে একজন আর একজনকে দিয়ে করাচ্ছে, সহজ কথায় একজন আর একজনকে দিয়ে করাচ্ছে। এই উদাহরণগুলো বারবার আসে, উদাহরণগুলো এখানে অ্যাড করেছি, একবার একটু দেখে নিবা রিভিশন দেওয়ার সময়। এই যে যৌগিক ক্রিয়ার যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো থেকে অনেকবার প্রশ্ন এসেছে, এটা একটু গুরুত্বপূর্ণ।
মাত্র যে প্রশ্নটা আমরা দেখলাম যে তিনি বলতে লাগলেন, নিরন্তরতা অর্থে কি তিনি বলতে লাগলেন, তাগিদ দেওয়া অর্থে ঘটনা শুনে রাখো, কার্য সমাপ্তি অর্থে, আকস্মিকতা অর্থে, এই জিনিসগুলা একটু দেখতে হবে। মিশ্র ক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, আমরা তাজমহল দর্শন করলাম, এটাও অনেকবার পরীক্ষায় এসেছে। এবার পরের প্রশ্নে যাই আমরা। নির্মের কোন শব্দটি বিশেষণ? বিশেষণ কোনটা? বিশেষণ কোনটা? বিশেষণ কোনটা বলো? ক্লাসটা যারা যারা শেয়ার দিচ্ছ দেখা যাচ্ছে আর কি, মানে শেয়ার দিলে ইনশাল্লাহ পিডিএফ তোমার ইনবক্সে চলে যাবে ক্লাস শেষে, বুঝছো? ক্লাসটা যারা শেয়ার দিচ্ছ ইনশাল্লাহ তোমার ইনবক্সে আসলে পিডিএফ চলে যাবে আশা করা যায়, ক্লাস শেষেই তুমি পিডিএফ পেয়ে যাবা। হুম গুড, এই তো অনেকে উত্তর দিয়েছো, গুড। এই যে পলাতক, দেখো খুব সহজে বিশেষণ চিহ্নিত করছে। এখানে আমি যদি কি বলি, এই যে মনে করো আমি একটা লাইন লিখলাম পলাতক ব্যক্তি, তো তাহলে পলাতক কি হচ্ছে? পলাতক হচ্ছে আমার বিশেষণ। পলাতক কি হচ্ছে? পলাতক হচ্ছে বিশেষণ। বাকি যে অপশনগুলো আছে, রাজস্ব এটা বিশেষ্য, এটা উত্তর হচ্ছে না। উন্নয়ন এটা হচ্ছে না। পলা এটা হচ্ছে না। সঠিক উত্তর কোনটা আমার? পলাতক। বিশেষণ থেকে যদি প্রশ্ন হয় ডিরেক্ট এই টাইপের প্রশ্ন হতে পারে, যে কোনো একটা শব্দ দিয়ে বলতে পারে, চারটা শব্দ দিয়ে যে কোনটা বিশেষণ, এই টাইপের প্রশ্ন হতে পারে। এর পাশাপাশি বিশেষণের প্রকার ভেদ থেকে যদি কখনো প্রশ্ন হয়, তাহলে এই যে বর্ণবাচক, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে। তোমাদের শেষ সময় কাজ হচ্ছে জাস্ট একটু রিভিশন দেওয়া। দেখো রিভিশন ক্লাসে নতুন করে পড়ার কিছু নাই, তোমার জাস্ট কোন জিনিসগুলো ফাইনাল একটু রিভিশন দিতে হবে দেখানো হয়েছে, তুমি জাস্ট একটু রিভিশন দিয়ে যাবা। এই জিনিসগুলো বহুবার পড়ানো হয়েছে, শুধু তোমার কাজ হচ্ছে এখন কি রিভিশন দেওয়া। লা গোয়ালিস কি? এটা কি? ফরাসি পত্রিকা, এক ধরনের পোশাক, একটি বই, রাজকীয় অনুষ্ঠান। এটা মূলত হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? নেকলেস গল্প থেকে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটা। এটা কি বলতো? এটা হচ্ছে একটা ফরাসি পত্রিকা। এটা কি? এটা হচ্ছে একটা ফরাসি পত্রিকা। এটা কি? এটা হচ্ছে একটা ফরাসি পত্রিকা। নালিশটা অযৌক্তিক কোন ধরনের বাক্য? বাক্য থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো এই টাইপের প্রশ্ন আসতে পারে। প্রথমত অনুজ্ঞা থেকে তো বেশ প্রশ্ন এসেছে, গতবার অনুজ্ঞা থেকে প্রশ্ন এসেছে। তো এর পাশাপাশি আমাদের অস্তিবাচক, নেতিবাচক জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তোমরা সবাই পারো এই জিনিসগুলো, তাও আরেকবার স্মরণ করিয়ে দিই। দেখো সবাই এই জিনিসগুলো পারো, খুবই সহজ, বাট আরেকবার একটু আমরা রিভিশন করি। দেখো অস্তিবাচক হচ্ছে কি? মানে অ্যাফার্মেটিভ বাক্য। অস্তিবাচক হচ্ছে কি? অ্যাফার্মেটিভ বাক্য। অর্থাৎ কি এখানে আমার কখনো কি থাকবে না, এই যে না, নেই, নয়, এই কি থাকবে না, এই অব্যয়গুলো আমার থাকবে না কিন্তু। বাট আমি যখন নেতিবাচক বাক্যের কথা বলবো, নেতিবাচক এগুলো কিন্তু থাকবে, এই যে না, না, নেই, নয়, এগুলা থাকবে। তাহলে অস্তিবাচকের ক্ষেত্রে কি? না, নয়, নেই এগুলো থাকবে না, নেতিবাচকের ক্ষেত্রে থাকবে। যেহেতু এখানে এরকম কিছু আছে নাই, শব্দ নেতিবাচক হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। বিষয় হচ্ছে তোমার এগুলো আছে কিনা, না, নেই, নয় এগুলো আছে কিনা। ওকে, যেহেতু নাই, এটা আমার কি? অস্তিবাচক বাক্য। আর যদি থাকতো তাহলে তখন এটা কি হয়ে যাইতো? নেতিবাচক। আর অনুজ্ঞা কি? অনুজ্ঞা থেকে প্রশ্ন আসে অনেক সময়। অনুজ্ঞা কি? কাউকে কি করা? আদেশ দেওয়া। কাউকে কি করা? কাউকে আদেশ দেওয়া, অনুরোধ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এই বিষয়গুলো কিন্তু অনুজ্ঞা। এই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে অনুজ্ঞা। এই বিষয়গুলোই কি? অনুজ্ঞা। এই বিষয়গুলো হচ্ছে অনুজ্ঞা। পরবর্তী প্রশ্ন যাবো আমরা, এটা উত্তর করো। ফার্স্ট পেপারের প্রশ্ন, কবি ও লেখক পরিস্থিতি থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছে, আমরা দুইবারই খেয়াল করছি যে আসলে কাজী নজরুল আর হচ্ছে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন এসেছে। কাজী নজরুল আর রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন এসেছে, 3টা করে প্রশ্ন এসেছে দেখা গেছে। কিন্তু এর পাশাপাশি আমাদের অন্য রাইটার সম্পর্কে একবার পড়া উচিত, এজন্য আমরা রেখেছি এখানে। এখন বলো যে এখানে উত্তর কি হবে। এখানে উত্তর কি হবে এটা বলো। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর কি হবে? দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সম্পাদক ছিলেন। কে ছিলেন সম্পাদক? 16 ক হবে। 16 উত্তর কি হবে বলো?
দেখো, দৈনিক মর্নিং নিউজ পত্রিকা সাংবাদিক ছিলেন কে? শামসুর রহমান। কে ছিলেন? শামসুর রহমান। লেখক পরিচিতি থেকে কাজী নজরুল, রবীন্দ্রনাথের বাইরে আর যারা আছে তারা লেস ইম্পর্টেন্ট, বাট একবার দেখতে হবে। যেমন শামসুর রহমান যদি আমরা দেখি, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের না দেখলেই নয়, সেটা হচ্ছে যে তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি কি দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগদান করেন। সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নিয়ে যদি আমরা কথা বলি, যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে, দিব্যরাত, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও, ঘাতক কাটা, উদ্ভট, উটের পিঠে, চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। অপশানে আরো একজন ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্তের যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু লেখা আছে। তিনি দৈনিক স্বাধীনতার কিশোর সভাংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এর পাশাপাশি তার যে উল্লেখযোগ্য লেখা, যে ছাড়পত্র, মিঠে করা, অভিযান, হরতাল, এগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ। তিনি 48 বছর বেঁচে ছিলেন। তিনি মাত্র 20 বছর বয়সে কি করেছিলেন? বন্ধুদের সঙ্গে বাজি ধরে যে অতসীমা আমি লিখেছিলেন, এটা কিন্তু তার প্রথম গল্প। এই তথ্য থেকে প্রশ্ন এসেছে। এর পাশাপাশি তিনি যে বিখ্যাত কিছু উপন্যাস লিখেছেন, জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝে পুতুল নাচের ইতিকথা চিহ্ন ইত্যাদি লিখেছেন তিনি। রবীন্দ্রনাথ সম্পর্কে অবশ্যই পড়বা। রবীন্দ্রনাথ থেকে ওই যে শেষের কবিতা একটা উপন্যাস, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, মানে বারবার আসে, বারবার এই এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন, ডিসিউতে এই প্রশ্ন এসেছে। খুবই সহজ জিনিস, তাও একবার অবশ্যই দেখে রাখবা। বিশেষ করে তার উল্লেখযোগ্য যে রচনাগুলো আছে, তার উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। নাটকের মধ্যে আছে তার রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, এগুলো ইম্পর্টেন্ট। এবার বলো, জলৌকা কোন ধরনের সন্ধিসাধিত শব্দ? অর্পিতা বলছো শেয়ার ডান। দেখো, আমি একটু আগে মজা করে বলতেছিলাম আর কি, যে যারা শেয়ার করতেছো তোমাদের আসলে ইনবক্সে পিডিএফ চলে যাবে। আমি ক্লাসের প্রথমে কিন্তু বলেছি যে আসলে পিডিএফটা সবাই পাবা, কারণ এটা হচ্ছে তুমি রিভিশন দিবা। পিডিএফ সবাইকেই অবশ্যই দেওয়া হবে, পিডিএফ ক্লাসের পর পরই আসলে সবাই পাবা, বুঝছো? পিডিএফ নিয়ে প্যারা নাই, পিডিএফ ক্লাসের পরে দেওয়া হবে। যেহেতু রিভিশন ক্লাস, তুমি যদি রিভিশনই না দিতে পারো পিডিএফ দিয়ে, আমি তো সব পড়ায় যাচ্ছি না, বলে দিচ্ছি যে কোন জিনিসগুলো পড়বা। এগুলো তুমি জাস্ট পিডিএফ এর যে অংশগুলো আছে, বইয়ের অংশগুলো আছে, তুমি রিভিশন দিবা। দেখো, জলৌকা এটা কি? আমার স্বরসন্ধিটা। কোন সন্ধি? স্বরসন্ধি। পরেরটা দেখো, বৃক্ষ কিসের ইশারা ও ইঙ্গিত? তোমাদের আমি বলছিলাম যে আসলে যে হবে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে। এজন্য আমরা কিছু ক্ষেত্রে আশা রাখি যে ফুল সিলেবাসের কিছু অংশ তোমাকে পড়তে হবে। যেমন বিশেষ করে জীবন ও বৃক্ষ, এটা একটু পড়া উচিত তোমার। এখন সময় না থাকলে কি করবা? শুধু এমসিকিউ সলভ করবা। জীবন ও বৃক্ষ, অর্ধাঙ্গী, জৈবনের গান, জৈবনের গান, সাহিত্যে খেলা, এই প্রবন্ধগুলো অবশ্যই তোমাকে দেখতে হবে। এর পাশাপাশি এবার ঋতুবর্ণন থেকে প্রশ্ন এসেছে, ঋতুবর্ণন থেকে এবার প্রশ্ন আসতে দেখা গেছে। অর্থাৎ ফুল সিলেবাস থেকে কোন এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ কালকের মধ্যে তুমি পোস্ট পাবা। বিষয় হচ্ছে আমার পরীক্ষা চলতেছিল, এই জন্য আমি আসলে ব্যস্ততায় তোমাদের অনেক কিছু দিতে চাইছিলাম পিডিএফ করে, কারণ আমার মনে হয়েছে যে তোমার পড়ার ম্যাটেরিয়ালস দিয়ে দিলে তুমি নিজেই পড়ে নিতে পারবা, ক্লাসের চেয়ে ওই শেষ সময় রিভিশনটা দরকার। তো যেহেতু পরীক্ষার ব্যস্ততায় হয়নি, পরীক্ষা শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ ফুল সিলেবাসের যে এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ, একেবারে না দেখলেই নয়। যেহেতু আমরা এটা ব্যাকআপ হিসেবে দেখতেছি, যদি প্রশ্ন আসে মিস করলে তখন খারাপ লাগবে, যে যেহেতু একবার পড়ো নাই। তো এটার পিডিএফও দেওয়া হবে। পরেরটা দেখো, বৃক্ষ কিসের ইঙ্গিত? বৃদ্ধির ও প্রশান্তির, ফুলেরও, ফলের, জীবনেরও, মরণের, জন্মেরও, মৃত্যুর। কেউ পড়ছো এটা? দেখো, এই লাইনটা অনেক পড়া তোমাদের, যে বৃক্ষ কেবল কি কিসের ইশারা ইঙ্গিত দেয়? বৃক্ষ হচ্ছে বৃদ্ধির ও প্রশান্তির ইঙ্গিত দেয়। বলো, কাজী নজরুল ইসলামের কাব্য কোনটা? কাজী নজরুল আর রবীন্দ্রনাথ, আমি মাত্রই বলেছি যে কাজী নজরুল আর রবীন্দ্রনাথ, এই দুইজন সম্পর্কে তোমার টেক্সট বই যতটুকু আছে, কাজী নজরুল আর রবীন্দ্রনাথ, তোমার টেক্সট বই যতটুকু আছে তুমি পড়ো, কারণ এই দুইজন সম্পর্কে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, বিগত বছরগুলোতে এসেছে, সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই কাজী নজরুল সম্পর্কে, রবীন্দ্রনাথ সম্পর্কে পড়তে হবে। কাজী নজরুলের কাব্য কোনটা এখানে? বলো, কাব্য কোনটা? প্রথম যে দুইটা আছে, দুইটাই আমরা কি জানি, দুইটাই হচ্ছে উপন্যাস। এর পাশাপাশি আরো একটা উপন্যাস আছে, সেটা কি? মৃত্যু ক্ষুধা। কি? মৃত্যু ক্ষুধা।
যুগবাণী তার কি? প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ তার কাব্যগ্রন্থ। যদি আমরা চিন্তা করি, বিশারবাসী কি? তার কাব্যগ্রন্থ। বিশারবাসী কি? তার কাব্যগ্রন্থ। বিশারবাসী তার কাব্যগ্রন্থ। পরবর্তী প্রশ্নে যাব আমরা। তার আগে এক স্লাইডে দেওয়া আছে কোনগুলো দরকার তার। তার উপন্যাসগুলো সম্পর্কে দেওয়া আছে, তার গল্প গ্রন্থ কোনটা, নাটক কোনগুলো আসে, প্রবন্ধ গ্রন্থ থেকে কি প্রশ্ন আসে, কাব্যগ্রন্থ থেকে কি প্রশ্ন আসে, পত্রিকা থেকে কি প্রশ্ন আসে, সবগুলো এক স্লাইডে দেওয়া আছে। অবশ্যই একটু রিভিশন দিবা। যেহেতু নজরুল থেকে বিগত সময়ে প্রশ্ন এসেছে, অর্থাৎ তোমাকে নজরুল সম্পর্কে জানতে হবে, পড়তে হবে। যে তথ্যগুলো খুবই দরকার, এগুলো অবশ্যই পড়তে হবে। পরবর্তী যাব আমরা। সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? দেখো, নাটক উপন্যাস থেকে প্রশ্ন এক কথায় আসে নাই বিগত বছরে, আসেই নাই এক প্রকার। তারপরেও যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তো বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবা। এর পাশাপাশি এই জিনিসটা আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, এজন্য আমি এখানে আসলে অ্যাড করছি। দেখি কেউ উত্তর দিতে আসলে পারো কিনা। আমরা জানি যে সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের অবস্থান কোথায় ছিল? অবস্থান ছিল হচ্ছে নবাবের দরবারে। তো এর পাশাপাশি আরো কি কি অবস্থান কোথায় আছে একবার একটু দেখে রাখতে পারো, যে 4টা অঙ্কের 12টা দৃশ্য আর 8টা দৃশ্যের মধ্যে কি ছিল? সিরাজ স্বয়ং উপস্থিত ছিল। এর পাশাপাশি বেশ কিছু স্থান এখানে দেওয়া আছে, এই তথ্যগুলো জানতে হবে তোমাদেরকে। বলো, চঞ্চল কালের ড্যাশ হৃদয়ের উপর ড্যাশ মোটো ফুটিয়াছ। দেখো, অপরিচিতা। অপরিচিতা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। অপরিচিতা একবার যদি একটু মনে করার চেষ্টা করি, এখান থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন একটা আসতে পারে, যেমন নায়ক নায়িকা তো আমরা জানি, অনুপম, কল্যাণী। এর পাশাপাশি যে তথ্যগুলো ইম্পর্টেন্ট, যেমন অনুপমের বাবা ছিল। অনুপমের বাবা যদি আমরা চিন্তা করি, তোমরা একটু রিভিশন করো, তোমরা এগুলো তো পারো। অনুপমের বাবা কি ছিল? ওকালতি করতো। তিনি কি করতো? ওকালতি। কল্যাণীর বাবার কথা যদি আমরা চিন্তা করি, তিনি কি ছিলেন? ডাক্তার। এর পাশাপাশি আরো কে ছিল? অনুপমের বন্ধু হরিশ। হরিশ কোথায় কাজ করতো? কানপুরে। এর পাশাপাশি তাকে কি বলা হইতো? আসর জমাইতে অদ্বিতীয়। আমরা তার বন্ধুর পাশাপাশি তার পিস্তুত ভাই বিনুর যদি কথা বলি, সে কি ছিল? সে অনেক রুচিশীল মানুষ ছিল। সে কি কেমন ছিল? রুচিশীল মানুষ। এই যে শম্ভুনাথ বাবু, কল্যাণীর যে বাবা, যে শম্ভুনাথ বাবু, শম্ভুনাথকে কি বলা হয়েছে বলো তো? শম্ভুনাথকে বলা হয়েছে কি? সুপুরুষ। কি বলা হয়েছে? সুপুরুষ। এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসে বারবার। এখন মনে হয় যে অপরিচিত থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই জন্য অপরিচিতার কথাগুলো বারবার বলেছি। তোমরা পারো, তোমাদের কাজ হচ্ছে অপরিচিত এই তথ্যগুলো। আমি তোমাদের জন্য রিভিশন পোস্ট দিয়েছি, পেজে গেলে তোমরা পাবা। সেখানে অপরিচিতা এবং বিলাসী নিয়ে যা পোস্ট দেওয়া আছে, অপরিচিতা, বিলাসী, উচ্চারণ, কিছু কিছু জিনিস আমি বলি যা আমি পোস্ট অলরেডি দিয়েছি। উচ্চারণ দিয়েছি, বিলাসী দিয়েছি, অপরিচিতা দিয়েছি। এই তিনটার ওইখানে যা যা পোস্ট দেওয়া আছে, আশা করা যায় এর বাইরে তোমার আর কিছু দরকার নেই। তুমি ওই জিনিসটা একবার একটু রিভিশন দিও, কষ্ট করে হইলো রিভিশন দিও। পেজে গেলেই তুমি রিভিশন পোস্ট আসলে পেয়ে যাবা। পেজে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। তো চঞ্চল কালের কি? ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছে। ওখানেও কিন্তু এই প্রশ্ন ব্যাখ্যা সহকারে অনেক কিছুই দেওয়া আছে। ম্যাথ এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ বাক্যটির অনুবাদ। অনুবাদ থেকে ডিসিউতে প্রশ্ন এসেছে। তোমরা অনেকেই বারবার নক করতেছো যে অনুবাদের কেন পিডিএফ দিচ্ছি না। চেষ্টা করবো আজকে না হইলেও কালকে দিনের মধ্যে যত পিডিএফ দেওয়া সম্ভব, সারাদিনই মোটামুটি সময় দিব কালকে পিডিএফ এর ক্ষেত্রে। এখন অনুবাদ, যারা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দেখেছো তারা অনুবাদের গুরুত্ব বুঝতেছো, কারণ অনুবাদ থেকে প্রতিবার প্রশ্ন এসেছে। যারা প্রশ্ন বিশ্লেষণই করো নাই, তারা কিন্তু মানে বুঝোই না যে কোন বিষয়গুলো তোমার শেষ সময় দেখতে হবে। অনুবাদ থেকে যেহেতু প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে, সেহেতু অনুবাদটা বলা যায় যে গুরুত্বপূর্ণ অংশ এবং দেখতে হবে তোমাকে। তো এখানে ম্যাথ এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ, এটার অনুবাদ কি? গণশিক্ষার জন্য বাংলাদেশে কান্নার রোল পড়েছে, ব্যাপক শিক্ষার জন্য বাংলাদেশে কন্দ্রণ করেছে, বাংলাদেশের জন্য গণশিক্ষার জরুরি প্রয়োজন, বাংলাদেশে গণশিক্ষার জন্য কন্দ্রণী। এটা কি? বাংলাদেশের জন্য গণশিক্ষার জরুরি প্রয়োজন। কি হবে? জরুরি প্রয়োজন। পরবর্তী প্রশ্নে যাব। গালিচা কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? এই টাইপের প্রশ্ন আসবে পরীক্ষায়। কি বললাম? একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দ কোন ভাষার শব্দ। একটা শব্দ দিয়ে কি বলবে? শব্দ দিয়ে বলবে যে এটা কোন ভাষার শব্দ। এই টাইপের প্রশ্ন তোমরা পাবা পরীক্ষায়। কি বললাম? যে একটা শব্দ দিবে, শব্দ দিয়ে বলবে যে এটা কোন ভাষার শব্দ। এই টাইপের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাইতে পারো। এই টাইপের প্রশ্ন পাওয়া মানে আশা করা যায় যে এই টাইপের প্রশ্ন একটা হইলেও আসলে থাকবে। তো গালিচা কোন ভাষার শব্দ? আমরা জানি কি গালিচা কোন ভাষার শব্দ? গালিচা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ?
ফার্সি ভাষার শব্দ। গুরুত্বপূর্ণ যে শব্দগুলো শেষ সময়ে একদমই না জানলে নয়, যে শব্দগুলো তোমাকে একবার রিভিশন দিতেই হবে। আমি বলতেছি না যে তুমি এখান থেকে হুবহু কমন পাওয়া, বিষয়টা এমন না, বাট এটা মনে হয়েছে যে অনেক বেশি বারবার পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু রিভিশন দিবা শেষ সময়, এই অংশগুলো তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। এই অংশগুলো কি করতে হবে, তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। কোন অংশগুলো? এই যে দেখো ফার্সি শব্দ যেগুলো আছে, এইখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো বারবার এসেছে, এই জন্য এখানে দেওয়া। মানে আমদানি শব্দটা রিসেন্ট পরীক্ষায় এসেছে, নালিশ এগুলো রিসেন্ট পরীক্ষায় আসা শব্দ। আরবি ভাষার শব্দের মধ্যে এই যে নগদ শব্দটা বারবার আসে, আদালত শব্দটা আসে, এগুলো দেখতে হবে। পর্তুগিজ ভাষার শব্দ আলপিন, আলমারি, পাউরুটি, এগুলো প্রত্যেকটাই বারবার আসা প্রশ্ন শব্দ, এগুলো দেখতে হবে। তুর্কির মধ্যে তুমি যেগুলো আছে অল্প কয়েকটা করে দেওয়া আছে, যেমন চাকর, চাকু, তোপ, দারোগা, এগুলো খুব অল্প কয়েকটা শব্দ। ফরাসির মধ্যে আতাত, এগুলো দেখতে হবে। জাপানির হারিকেরি, হাসনাহেনা, সোনামি। গ্রিকের মধ্যে এই যে দাম শব্দটা রিসেন্ট পরীক্ষাগুলোতে আসে। চীনা, চা, চিনি, এগুলো তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। বিশরীর দেহই বুঝি আর খাটে না, এটি বোঝা গেল কখন? আমি যে বিলাসী রিভিশন পোস্ট দিয়েছি সেখানে সুন্দর করে একদম মানে ব্যাখ্যা ধরে ধরে দেওয়া আছে যে কোন খান থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। অবশ্যই রিভিশন পোস্টটা তোমরা পড়বা। মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড় দিল, যখন মৃত্যুঞ্জয়কে শিকড় বাকড় খাওয়ানো হলো, যখন মৃত্যুঞ্জয় বমি করলো, যখন মৃত্যুঞ্জয়ের হাতে মাদুলি বেঁধে দেওয়া হলো, ওই কখন মনে করলো যে বিশরীর দহাই বুঝি আর কাটে না? যখন দেখলো যে বমি করলো, তার মানে মনে করতেছে কি, বমি করতেছে মানে সে অলরেডি আসলে মৃতপ্রায় তার অবস্থা। এজন্যই কিন্তু তখন আসলে বুঝতে পারছিল যে আর হচ্ছে না। আচ্ছা, ব্যতীত শব্দের উচ্চারণ কোনটি? ব্যতীত শব্দের উচ্চারণ কি? এটা কি হবে, উচ্চারণ হবে কি? ব্যতীত। উচ্চারণের কথা বলি, উচ্চারণ ডিটেলস আমি রিভিশন পোস্ট আছে, অবশ্যই রিভিশন পোস্ট পড়িও। ওইখানে প্রত্যেকটা নিয়ম ধরে ধরে পোস্ট দেওয়া আছে। এখন বিস্তারিত লিখে পোস্ট দেওয়ার মানে এখানে বিস্তারিত এখন পড়ানোর কিছু নাই। এখন শেষ সময় এসে তোমার কাজ হচ্ছে শুধু কি করা, ক্লাস শেষেই পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষেই পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। ক্লাস শেষেই কি পিডিএফ পাবা, সমস্যা নেই। ওকে, তো উচ্চারণের যে পিডিএফটা দেওয়া আছে, অর্থাৎ রিভিশন পোস্টের যেটা দেওয়া আছে উচ্চারণের, অবশ্যই ওটা রিভিশন দিবা, তাহলেই হবে। এখন সেট 2 এর চাই আমরা। বলছে নত্যবিধান অনুসারে গঠিত শব্দ নয় কোনটি? এই টাইপের প্রশ্ন যখন থাকবে তখন মাথায় রাখবা যে তোমাকে অপশনের ক্ষেত্রে তুমি দেখবা যে অপশনে কোনো এমন শব্দ আছে কিনা যেটা কি স্বভাবত মধ্যাহ্ন, যেটা কি এটা হচ্ছে স্বভাবতই মধ্যাহ্ন হয়েছে, অর্থাৎ কি কোনো নিয়ম মানে নাই, কোনো কি নিয়ম মানে না, কোনো কি হয় না, নিয়ম মানে না। তো এখানে নিয়ম মানে নাই কোনটা? এই যে কঙ্কন, এটা কি স্বভাবতই মধ্যাহ্ন হয়েছে, স্বভাবতই মধ্যাহ্ন হয়েছে। রুড়ি শব্দ নয় কোনটি? বাঁশি। বাঁশি কি? বাঁশ, বাঁশের তৈরি, বাট বাঁশের তৈরির সাথে কোনো সম্পর্ক আছে? রুড়ি শব্দ কি জানি আমরা, অর্থাৎ মানে উৎপত্তিগত যে অর্থ আর ব্যবহারিক অর্থ কি আলাদা, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা। বাঁশি বাঁশ দ্বারা তৈরি, বাট বাঁশি বলতে আমরা ব্যবহারিক অর্থে কি ব্যবহার করি? বাদ্যযন্ত্র। তো বাদ্যযন্ত্রের সাথে বাঁশের কিন্তু আসলে কোনো রূপ সম্পর্ক নাই, এটা রুড়ি শব্দ। ঠিক আছে, এটা উত্তর হচ্ছে না। প্রবীণ, প্রবীণ বলতে আমরা সচরাচর ব্যবহার করি কি জানো, যে অনেক বয়স্ক কোনো ব্যক্তি এমন টাইপ। বাট প্রবীণ যদি আমরা প্রকৃতিগতভাবে চিন্তা করি তাহলে এর অর্থ উচিত ছিল কি প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারে না এমন ব্যক্তি, এটাও তাহলে হচ্ছে না। সন্দেশ আমরা কি অর্থে ব্যবহার করি? এখন আমরা ব্যবহার করি হচ্ছে মিষ্টান্ন অর্থে, বাট এটার যদি আমরা উৎপত্তিগত অর্থ চিন্তা করি তখন কি সংবাদ হিসাবে না হইতো। গেল, তাহলে তিনটাই আসলে হচ্ছে না উত্তর, কারণ তিনটাই রুড়ি শব্দ, তাহলে আর একটা থাকে, ওটা তো অটোমেটিক্যালি উত্তর। পঙ্ক, যেটা আমাদের কি জকরুর শব্দ। কি শব্দ? জকরুর শব্দ। এই যে অনেকেই উত্তর দিয়েছ গ, ঘ। তোমরা প্রশ্নের নাম ভাষা উত্তর দিলে বোঝা সুবিধা হয়। দেখো এখানে শব্দগুলো একবার দেওয়া হয়েছে, যৌগিক শব্দের কি হয়? উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই হয়। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ। কর্তব্য এর কি, এর মূল কি? ক্রি। ক্রি মানেই কি করা, আর কর্তব্য বলতে আমরা কি বুঝি? যা করা উচিত। তাহলে করা দুইটার কি অর্থ কিন্তু সিমিলার আছে। এর পাশাপাশি রুড়ি শব্দের যে গুরুত্বপূর্ণ উদাহরণ যেগুলো বারবার আসে এগুলো দেওয়া আছে, যকরুল শব্দের দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে শেষ সময়ে একবার একটু চোখ বুলিয়ে যাওয়া এই জিনিসগুলোতে, আর রিভিশন পোস্টগুলো দেখা। যুগবাণী কোন ধরনের সাহিত্যকর্ম?
পত্রিকা, কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ। যুগবাণী কি বলতো? এই যুগবাণী কি? দ্রুত উত্তর করো দেখি। মাত্র পড়াইলাম। যেহেতু নজরুল থেকে প্রশ্ন এসেছে সেহেতু দিয়েছি। নজরুল থেকে প্রশ্ন এসেছে, নজরুল থেকে বারবার প্রশ্ন এসেছে। এখন বলো যে যুগবাণী কি? এখন বলো যুগবাণী কি দেখি। 3 ডি, গুড। এই তো গুড। যুগবাণী কি? প্রবন্ধ। এটা কি আমাদের প্রবন্ধ? এটা কি প্রবন্ধ? অবজ্ঞা শব্দের উচ্চারণ কি? অবজ্ঞা, অবজ্ঞা প্রথমটাই উত্তর। উত্তর কি? উচ্চারণের ক্ষেত্রে যা বললাম, উচ্চারণ অবশ্যই রিভিশন পোস্টটা তুমি রিভিশন দিও। উচ্চারণের যে রিভিশন পোস্ট হয়েছে অবশ্যই তুমি রিভিশন দিও, পেজে গেলেই তুমি পাবা। সুন্দর জ্যোতিষ্ণা কোন কবির লেখনীতে প্রকাশ পায়? সুফিয়া কামাল, সুকান্ত ভট্টাচার্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সুন্দর জ্যোতিষ্ণা প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়। সুন্দর জ্যোতিষ্ণা প্রকাশ পেয়েছে কোন কবির লেখায়? সুন্দর জ্যোতিষ্ণা প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একজনের কমেন্ট আমার আসলে খুব ভালো লাগছে। সে আমার বলছে কি, আপনার নাম কি? আসলে সে আমার নাম জানে না, আমি নামটা লিখে দিই, বুঝছো? তুমি আমার নাম জান না এতদিনে, আমি তো আসলে খুবই হতাশ। এটাই হচ্ছে আমার নাম। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। কাউন্টার এভিডেন্সের বাংলা পরিভাষা কোনটি? প্রতিদাবী, প্রতিরোধ, প্রতিরূপ, প্রতিসাক্ষ্য। প্রশ্ন আসবে, আশা করা যায় পারিভাষিক থেকে প্রশ্ন আসবে। বিগত বছরের প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নটা রিসেন্ট একটা পরীক্ষায় আসছে, মানে এই গত সপ্তাহে সম্ভবত যে পরীক্ষাটা হয়েছে সেখান থেকে আমি দেখে এই প্রশ্নটা তোমাদের জন্য আসলে পরীক্ষার জন্য নিয়েছিলাম। তো এই প্রশ্ন আমি আগে কখনো দেখি নাই, এবারে আমি প্রথম দেখলাম। তো এটার উত্তর হচ্ছে প্রতিসাক্ষ্য। এটার উত্তর কি? প্রতিসাক্ষ্য। এই প্রশ্নটা অনেকেই ভুল করেছো, অনেকেই বলতে প্রায় সবাই ভুল করেছে আর কি, মোটামুটি। মানে আমাদের যে পরীক্ষা আছে, একজন বলতেছে যে ভাই একটু সেন্ট্রালি নাম্বারটা কেন দেন নাই, যে সবাই কত পাইছে দেখতাম। এখন এটা দেখলে তোমার মন খারাপ হয়ে যাবে, কারণ মানে নাম্বারের গ্যাপটা অনেক বেশি। মানে গুটি কতেক শিক্ষার্থী বেশ ভালোই নাম্বার পেয়েছে, আর ম্যাক্সিমামই দেখা যাচ্ছে 53, 54, 50, 52। এখানে কিন্তু নেগেটিভ নাম্বার ছিল না। যদি নেগেটিভ থাকতো তাহলে কিন্তু তোমার এই নাম্বার আরো কমে যাইতো। আর শেষ সময় আমরা চাই না যে তোমাকে আসলে হতাশ করে দিতে কোনোভাবে। প্রশ্ন যথেষ্ট পরীক্ষায় যেভাবে আসে সেভাবেই ছিল, কোনো কঠিন কিছু ছিল না, সহজ জিনিসই ছিল। আর তারপরও দেখলাম যে আসলে তোমাদের নম্বর আসলে খুব একটা ভালো হয় নাই। বিশেষ করে ইংরেজি জিকেতে তোমাদের নাম্বার অনেক কম, অনেক কমই আসলে ছিল। তো সেই হিসাবে তোমাদের আরো একটু শেষ সময়ে ভালো মতো রিভিশন দেওয়া উচিত। পরেরটা দেখো, রোষ শব্দটির বিপরীত শব্দ কোনটি? রোষ শব্দের অর্থ কি? এই শব্দটার অর্থই কি? রাগান্বিত হওয়া, কারোর উপরে কি রাগান্বিত হওয়া। যেমন তুমি পরীক্ষায় খারাপ করলে তোমার উপর আসলে সবাই রাগান্বিত হবে। আর এর প্রতিশব্দ যদি আমরা চিন্তা করি তাহলে কি? প্রসাদ। প্রসাদ অর্থ কি? প্রসাদ অর্থ কারোর উপর তুষ্ট হওয়া বা সন্তুষ্ট হওয়া। কারোর উপরে কি হওয়া? কারোর উপরে হচ্ছে সন্তুষ্ট হওয়া। মৃগাঙ্ক শব্দটির বাংলা সমার্থক শব্দ কোনটি? এটা সমার্থক শব্দ কোনটি দেখি। সমার্থক শব্দের উত্তর করো। তোমাদের পিডিএফ নিয়ে আর কিছু বলার দরকার নেই, পিডিএফ ক্লাসের পরে দিয়ে দিব। আমি যতগুলো ক্লাস ইনশাল্লাহ নিয়েছি, মানে আমি যতগুলো ক্লাস নিয়েছি আমার মনে পড়ে আমি সবগুলোর আসলে পিডিএফ দিয়েছি যতটুকু মানে দরকার, কারণ ক্লাসের পরে পিডিএফটা না হলে তুমি তো আসলে ভালো মতো রিভিশন দিতে পারবে না। এটা সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। সমার্থক শব্দ কি? চাঁদ। সমার্থক শব্দগুলো একবার একটু দেখো। নিচের কোন শব্দটি অশুদ্ধ? মানে বানান থেকে প্রশ্ন নেওয়া হয়েছে, বানান। বলো তো যে এটা কোনটা অশুদ্ধ দেখি, কে কি বলতে পারো দেখি। ইমরান হোসেন বলেছেন, স্যার আপনার অফিস কোথায়? আমার অফিস ভার্সিটির হল, চলে আসো। বিজয় একাত্তর হল, ইউনিভার্সিটি অফ ঢাকা। লোকেশন কি? লোকেশন হচ্ছে শাহবাগের পাশে। ওকে। 9, কোন শব্দটি অশুদ্ধ? ভবিষ্যৎ ঠিক আছে, উত্তর হচ্ছে না। উৎকৃষ্ট ঠিক আছে, সুসময় ঠিক আছে। কসরত শব্দের বানান কিন্তু ভুল আছে, দন্তস্ব হবে। মানে কি হবে? দন্তস্ব হবে। তাহলে অশুদ্ধ কোনটা? কসরত। পরেরটা, এই তো 9 অনেকে উত্তর দিয়েছে। দুঃসাহসী কোন পদ? বলো। পদ প্রকরণ থেকে প্রশ্ন আসতে পারে, পদ প্রকরণ থেকে প্রশ্ন আসতে পারে। দেখো দুঃসাহসী শব্দটা শুনছো না?
তোমরা যদি কেউ মনে করো খুব দুঃসাহসী হও, তাকে আমি কি বলতে পারি? তাকে বলতে পারি দুঃসাহসী ব্যক্তি। তাহলে স্বাভাবিকভাবে কিন্তু চিন্তা করতে পারতেছে এই ব্যক্তির দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তো গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কি? অবশ্যই বিশেষণ। এটা কি আমার বিশেষণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিশেষণ পদ? বিশেষণ কোনটা? একদম হুবহু বিগত বছরের প্রশ্ন। বিগত বছরে ডিসিইউতে এই টাইপের একটা প্রশ্ন এসেছিল, অন্য ইউনিটে, বি ইউনিটে আসে নাই, সি ইউনিটের প্রশ্ন এটা, হুবহু সি ইউনিটের প্রশ্ন। বলো এখানে বিশেষণ কোনটা? এখানে বিশেষণ কোনটা? মাধুর্য, এটা বিশেষ্য। দেখো মধুর, মধুর এটা কি? মধুর হচ্ছে কি? বিশেষণ। মধুর হচ্ছে কি? বিশেষণ। বেশ রাত হয়েছে, আমরা আসলে দেরি করব না, যত দ্রুত ক্লাস শেষ করা যায়। উপনয়ন শব্দে উপ শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? উপনয়ন শব্দের অর্থ, উপনয়ন শব্দের অর্থ যদি তুমি চিন্তা করো, এটা আসলে মানে একটা দৈবিক কাজ, মানে একটা কার্যক্রমই বোঝাচ্ছে আর কি, মানে বিশেষ কোনো কাজকে ইঙ্গিত করতেছে, মানে ধর্মীয় রিলেটেড, বিশেষ করে মানে বৌদ্ধ ধর্ম রিলেটেড কোন একটা কাজকে ইঙ্গিত করতেছে। তো এটা আসলে বিশেষ অর্থে প্রযুক্ত হয়েছে। কোন অর্থে? বিশেষ অর্থে। পরেরটা দেখো 14 নম্বর, খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটা? এই নয়টা খেয়াল করিও। অনেকেই পরীক্ষার হলে আবার নয় খেয়াল করবে না, অনেকেই নয় বাদ দিয়ে মনে করো উত্তর দিয়ে আসবে। অনেকেই কি নয় বাদ দিয়ে পরীক্ষায় উত্তর দিয়ে আসবে, যেহেতু বলছে যে খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটা, নয় কোনটা এসে অপ কি? খাঁটি বাংলা উপসর্গ নয়, খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটা? অপ। নিচের কোনটি অব্যয়ীভাব সমাস? দম্পতি, দ্বন্দ্ব সমাস। উপজেলা, জেলার সদৃশ, জেলার সদৃশ। তো সদৃশ বোঝাতে কি হয়? কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। সদৃশ বোঝাতে কি হয়? অব্যয়ীভাব সমাস হয়। অনুক্ষণ, এটাও কি? এটাও অব্যয়ীভাব সমাস। দুইটাই উত্তর এখানে, দুইটাই কি? অব্যয়ীভাব সমাস। প্রগতি, প্রাদি সমাস, প্রাদি সমাস, প্রাদি সমাস। আচ্ছা দেখো, অব্যয়ীভাব সমাসের গুরুত্বপূর্ণ বেশ কিছু উদাহরণ এখানে রেখেছি, আমার মনে হয়েছে যে অব্যয়ীভাব সমাস গুরুত্বপূর্ণ। উদাহরণগুলো একবার একটু দেখে রাখো, সবগুলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অব্যয়ীভাব সমাসের উদাহরণ একবার একটু দেখে যাও, উদাহরণগুলো একবার দেখে যাও, উদাহরণগুলো অবশ্যই দেখে যাও। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অব্যয়ীভাবের ক্লাস আমি নিয়েছি অলরেডি, ক্লাস আমার মনে হয়েছে যে এই দুইটা সমাস গুরুত্বপূর্ণ, কর্মধারায় অব্যয়ীভাব, এই দুইটার ক্লাসও নিয়েছি, দেখবা বিস্তারিত ক্লাসও নেওয়া হয়েছে। পাশাপাশি তোমাদের এখানে তো দিয়ে রাখলামই, বিশেষ করে এই যে পর্যন্ত বোঝাতে অব্যয়ীভাব সমাস হয়, এই তথ্যটা মানে অবশ্যই। এই যে অনুগুণ মাত্র যেটা দেখলাম, অনুতাপ, অনুগমন, নিপাতনে সিদ্ধ অব্যয়ীভাব, তিনটা জিনিস। এবার দেখো অপলাপ শব্দের অর্থ কি? শব্দের অর্থ থেকে প্রশ্ন হইতে পারে, এটা দিয়ে রেখেছি। এই টাইপের প্রশ্ন যদি হয় হঠাৎ, যেন কেউ মানে মনে না হয় যে মানে প্রশ্নটা অস্বাভাবিক, এই জন্য দিয়ে রেখেছি। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। কার সঙ্গে চোখাচোখি এড়াতে এত কসরত? মজিদ, খালেক ব্যাপারী, কৈলাস, নুরুলদা। দেখো প্রথম পাত্রের প্রশ্ন বেশি দিই না, কারণ প্রথম পাত্রের রিভিশন ক্লাস কিন্তু অলরেডি নিয়েছি। যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে অনেক আগে ক্লাস নেওয়া হয়েছে, আমরা একদম পরীক্ষার মুখে মুখে এসে পড়াই এইভাবে আসলে হবে না। তোমার রিভিশন ক্লাস কিন্তু আমি আরো 10 থেকে 12 দিন আগে নিয়েছিলাম। সেকেন্ড পেপারও নিতে চেয়েছিলাম, কিন্তু পরীক্ষার আগে হঠাৎ একটা সমস্যার কারণে আর সেকেন্ড পেপারের ক্লাসটা নেওয়া হয় নাই। বাট প্রথম পাত্রের গদ্যের ক্লাস কিন্তু হয়েছে আলাদা, পদ্যেরও ক্লাস হয়েছে। যেন গদ্যের ক্লাসে কিন্তু আমরা ডিটেইলস প্রত্যেকটা গদ্যের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করেছি, গদ্য ধরে ধরে। তো সেখানে কিন্তু আমরা এগুলো সমাধান করেছিলাম, যে কার চোখাচোখি এড়াতে এত কসরত? নুরুল হুদার। কার? নুরুল হুদার। ক্লাস এখনই শেষ হয়ে যাবে, ইমরান আর 8-9টা প্রশ্ন আছে। নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি, প্রশ্ন উক্তিটি কাকে কেন্দ্র করে করা হয়েছে? এটা কাকে কেন্দ্র করে করছিল? আল্লাহ দিকে। কাকে? এটা হচ্ছে আল্লাহ দিকে কেন্দ্র করে করা হয়েছে। ইংরেজরা কত টাকা ধরে স্থানীয় লোকদের নিকট থেকে লবণ কিনতো? বলো। এটা মানে নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসে নাই, বাট তারপরেও কিছু কিছু প্রশ্ন আমরা রেখেছি, যেটা যেন পরীক্ষায় আসার উপযোগী আর কি। কত? 3-4 আনা মন। দেখো আমি তোমাকে বলি, এই সময় আছে হাতে 3 দিন, এখন এত ভাবনা চিন্তা করার দরকার নেই। শুধু যে টপিকগুলো বলেছি যে বারবার আসছে, তুমি রিভিশন দাও, তুমি শুধু বিগত বছরের প্রশ্ন পড়ে যাও, কারণ এখন তো তুমি আর কোনো কিছু শিখতে পারবা না, সেখানে তো সময় আছে আর নাই। এখন তুমি শেষ সময়ে যেটা করবা, বিগত বছরের প্রশ্ন পড়ো বারবার, সময় কিন্তু আর হাতে নাই এক প্রকার। আজকে অলরেডি 8 তারিখ শেষ হয়ে গেল, আর 2 দিন সময় আছে তোমার হাতে মাত্র।
তস্কর ও নিন্দুক শব্দগুলোর বিপরীত শব্দ কোনগুলো? তস্কর ও, এই দেখো তস্করের বিপরীত শব্দ হচ্ছে সাধু, আর নিন্দুক স্তাবক, এই দুইটা। পরেরটা যাই আমরা, 21 নম্বর প্রশ্ন যাই। চোখে তার তেমনি শিকারীর সুচাগ্য একাগ্রতা, কার চোখের? এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়া হয়েছে আমাদের লাল সালু উপন্যাস থেকে। লাল সালু উপন্যাসের একদম খুব কমন একটা প্রশ্ন, প্রথম দিকে এটা থাকে যে কার চোখে শিকারীর একাগ্রতা, কার চোখে? তাহেরের চোখে। কার চোখে? তাহেরের চোখে। পরবর্তী প্রশ্ন দেখো, কোথায় না বসলে কেউ উপদেশ মানে না, এটা হচ্ছে ফুল সিলেবাস। ফুল সিলেবাস বললে ভুল হবে, এটা হচ্ছে 26-এর সিলেবাস। 26-এর সিলেবাসের এই প্রশ্নটা এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে, এর জন্য প্রশ্নটা এখানে নেওয়া হয়েছে। কোথায় না বসলে কেউ উপদেশ মানে না, এটা তোমাদের কিন্তু তোমরা অনেকেই পারবা, হয়তো দেখি কেউ উত্তর করতে পারতেছো কিনা। অনেকেই পারবা, অনেকেই পারবা না, যারা পড়েছো একটু ফুল সিলেবাস তারা পারতে পারো। কোথায় না বসলে? বেদিতে না বসলে। উত্তর কি হবে? বেদিতে। রেনেসাঁস কোন ভাষা থেকে আগত শব্দ? রেনেসাঁস কোন ভাষা থেকে আগত শব্দ? এটা হচ্ছে ফরাসি। কোন ভাষা থেকে আগত শব্দ? ফরাসি ভাষা থেকে। গম্ভীর ও কর্কশ গলাকে এক কথায় কি বলে? বাঁশখাই গলা। কি গলা? বাঁশখাই গলা। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খুব বেশি প্রশ্ন পড়াইছি বিষয়টা এমন না। আমি প্রথমেই বলেছি যে এখানে কিন্তু প্রথম পত্র আমরা খুব ভালোভাবে দেখি নাই, কারণ প্রথম পত্রের জন্য তোমাদের আলাদা কিন্তু হিউজ পড়ানো হয়েছে, ক্লাস হয়েছে প্রথম পত্রে। ডিসিউ এর জন্য প্রথম পত্র 2টা ক্লাস হয়েছে, যেখানে গদ্য পদ্যের সকল গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করেছি যা দরকার পড়ানোর। আজকে গ্রামারের যে অংশগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিয়েছি। তোমার অবশ্যই কাজ হচ্ছে প্রশ্ন সমাধান করা, আর এখানে যে স্লাইডে যে তথ্যগুলো আছে অবশ্যই তুমি এই ব্যাখ্যামূলক যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো অবশ্যই তুমি রিভিশন করবা ভালো করে। ওকে, তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, সময় বেশি নাই, অতটা সময় ক্ষেপণ করব না। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। তোমাদের পরীক্ষা আশা করি অনেক ভালো হবে। আজকে ক্লাস এ পর্যন্তই।